নমস্কার। আজকে আমাদের সাথে প্রণয় কালজি, যে এখানে কোচবিহার উত্তরের ক্যান্ডিডেট, সিপিআইএমে বামফ্রন্ট মনোনীত। আমাদের কাছে আজকে আমরা কোচবিহারে এসেছি, যেখানে সেই জায়গাটার নাম বানেশ্বর, তাই তো? তো বানেশ্বর এলাকা আমরা যাব, বানেশ্বর এলাকায় ঘুরবো, দেখা যাক বানেশ্বরটা কেমন অবস্থা, কী পরিস্থিতি, মানুষজন কী বলছে, সেই নিয়ে আমরা কথা বলতে থাকবো। প্রণয় থাকবে আমাদের সাথে। তুমি তো এসএফআই এর সভাপতি পশ্চিমবঙ্গ। এই যে তোমরা স্কুল বাঁচাও মূল বাঁচাও এর যে তোমাদের স্লোগান, এবং তাতে যা লেখা আছে, তাতে একটা জায়গায় লেখা আছে প্রত্যেকটা সরকারি স্কুলের বাস দরকার, যেখান থেকে বাস পরিষেবা ছাত্রছাত্রীকে তুলে নেবে। এই যে আমরা দেখলাম যেখানকার রাস্তা, এখানকার যা অবস্থা, সেখানে সরকারি স্কুলের বাস, মানে রাস্তাই নেই, তো সরকারি স্কুলের বাস আসবে কি করে? এবং তোমার মানে এখানে কি বলবে, যে সরকারি স্কুলে বাস ঢোকানো আগে, না এখানে আগে রাস্তা তৈরি করা, কোনটা? দুটোই সমস্যা। আমরা আজকে থেকে নয়, বহু আগের থেকেই বলে আসছি, কোচবিহার উত্তর শুধু নয়, গোটা উত্তরবঙ্গের একটা পরিবহনের মারাত্মক সমস্যা আছে। আমার কেন্দ্রে কোচবিহার উত্তরে দুটো মূল রাস্তা, একটা কুচবিহার আলিপুরদুয়ার, আর একটা কুচবিহার পুন্ডিবাড়ি হয়ে ফালাকাটা নয় সোনাপুর। এই সোনাপুরটা আলিপুরদুয়ার জেলায় পড়ে, এবং পুন্ডিবাড়ি আমাদের বিডিও অফিস, থানা সবটাই পুন্ডিবাড়ি। সোনাপুর হয়ে কুচবিহার এনবিএসটির বাস আসতো একটা সময় প্রতি 15 মিনিট অন্তর অন্তর। সরকারের পরিবর্তন, এখন একটা বাস নেই। গেল আলিপুর কুচবিহার বাস চলছে, কিন্তু খাপাইডাঙ্গা, কালজানি, মরিচবাড়ি, থানেশ্বর, গোপালপুর, এই সমস্ত জায়গার থেকে বড় রাংরস, বাউদিয়ার ডাঙ্গা এনবিএসটির বাস চলত। এখন একটাও নেই। তৃণমূলের যিনি প্রার্থী এখানে, তিনি কুচবিহারে 4 বছরের এমপি ছিলেন। ঘটনাচক্রে তিনি এনবিএসটিসির এখন চেয়ারম্যান। আচ্ছা, তিনি এমপি থাকাকালীন কি দিলেন, এবং এনবিএসটিসির চেয়ারম্যান হিসেবে কুচবিহার উত্তরকে কটা বাস দিলেন, বাস তুলে দিলেন, সেটা বিষয়। বললেন এসএফআই এর কথা বলুন। আমি তখন জেলার দায়িত্বে ছিলাম, জেলার নেতৃত্বে ছিলাম। সেই সময় আমরা একটা মুভমেন্ট করি, বামফ্রন্ট জামানায় ছাত্রছাত্রীদের জন্য পরিবহনে হাফ ভাড়ার ব্যবস্থা ছিল। আমরা ছোটবেলায় কুপন দিতে পারতাম, হ্যাঁ, হাফ ভাড়ায় যাতায়াত করত। আমরা সেই দাবিতে আন্দোলন করি। তৎকালীন এনবিএসটিসির চেয়ারম্যান, এখন বিজেপির এমএলএ মিহির গোস্বামী, সেই সময় ঘোষণা দিলেন যে আমাদের আন্দোলন 30% ভাড়া ছাড় দেওয়া হবে, 50% দেবে না। আমরা সেটাকে আন্দোলনের আংশিক জয় মানলাম, মেনে ফিরলাম, কিন্তু আমরা দাবি রাখলাম যে 50%ই আপনাকে ভাড়া ছাড় দিতে হবে। আজকে পর্যন্ত সেই ভাড়ার
সারের কোনো ব্যবস্থা হয়নি। একদম প্রান্তিক জায়গা, হরিপুর মধুপুর, কালপানি তোর্সার ওপারে পড়ছে। খাপাইডাঙ্গা, কালজানি, মরিচবাড়ি, ডুডুমারি, বড়রাংরস, শিবপুর, এই সমস্ত জায়গার থেকে ছেলেমেয়েরা পড়াশুনো করার জন্য শহরের কলেজে যাবে। কিভাবে পৌঁছাবে তারা? ব্যবস্থা করতে হবে তাদের আগে। শিক্ষার আলো যদি আমরা ঘরে ঘরে পৌঁছতে চাই, তাহলে পরিবহনের ব্যবস্থা করতে হবে। এতটুকু বলতে পারি, কুচবিহার উত্তরে 100টা প্রাথমিক বিদ্যালয় যদি থাকে এখন, তার 95টা বামফ্রন্ট আমলের তৈরি। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল 100তে 100টা বামফ্রন্ট আমলে তৈরি। মাধ্যমিক, তারপরে সেটাকে উচ্চ মাধ্যমিক স্তরে নিয়ে যাওয়া। এখানে একটা কলেজ আছে, ওই যেটা আমরা আসার সময় দেখলাম সেটা কি? না, সারথীপালা, এই বানেশ্বর জিপিতেই আছে। আচ্ছা, সেটাও বামফ্রন্ট আমলের। কুচবিহারে একই শিক্ষাবর্ষে 2টো কলেজ হয়েছে, একটা নিশিগঞ্জে, একটা বানেশ্বরে, 2টো কলেজ। বামফ্রন্ট আমলে এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে টন্ডিবাড়িতে। সেটা আজকে গিয়ে গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা দেখুন। আমার বাড়ির থেকে 2 কিলোমিটারের মধ্যে সিট তপসিকাতা, স্কুলে একজনও মাস্টারমশাই নেই। স্কুলটাকে তুলে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। সেখানে পাশের কোনো মাস্টারমশাইকে গিয়ে ক্লাস করাতে হচ্ছে। এগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওই পাড়ার, ওই গ্রামের ছেলেমেয়েটা কোথায় পড়াশুনো করবে? গেল, আমরা যে রাস্তা ধরে আসলাম, এটাও কোনো না কোনো বুথ, তাই তো? বুথের বাইরে তো নয়। তো রাজ্য সরকার ঘোষণা করলেন, দিদিমণি ঘোষণা করলেন, বুথে বুথে 10 লাখ। ঠিক আছে, আমি আর ড্রেনটা যে আছে নোংরা ফালাইতে দেয় না, ঠিক আছে, বর্ষা দিনে ফালাই জল। ড্রেনের নিচে এই দিক দিয়ে ড্রেন করে দিলে, বলছিল পাইপ দিয়ে দিলে, তা মানুষ দিবে না, ড্রেনে জল পড়বে। তাহলে আমরা কিভাবে এখানে বাস করবো? এরকম করলে আমাদের তো অল্প জায়গাটা, দেখো হাত জোর করে নিবেদন, আমরা তো ভাবতেছি ভবিষ্যতে এখানে জমি বিক্রি না করলে আমরা এখান থেকে যাবো গা, তখন তো আমাদের ভোটও ট্রান্সফার করতে হবে না। এখানে থাকলে আমাদের রাস্তা তো লাগবে। এত অসুবিধা হয় এদিক দিয়ে। একটা মানুষ যদি ছাতা নিয়ে যায়, তাহলে দেখো কি, আপনারা তো দেখলেন, আমার কিছু বলার নাই, দেখলেন আপনারা এত অসুবিধা হয়। সুবিধা আছে কলেজ জায়গাটা না, আমাদের তো সেই অসুবিধা। কথা বলবো আপনাদের সঙ্গে, ঠিক আছে? ওখানেই যাব আমি, ঠিক আছে, আমি ওদের সঙ্গে একটু কথা বলে নিই। হ্যাঁ, তারপরে আমি বল, তুই ওটা বল। আলপথ ছিল, মাটির রাস্তা তৈরি হয়েছে, তারপরে সেটাকে পাকা করবার বন্দোবস্ত তৈরি হয়েছে। একটা নতুন রাস্তা দেখাতে পারবে না। যা কিছু হয়েছে পুরোটাই 11 সালের আগে। 11 সালের আগে কেন বলছে? তোমাদের 16 এবং 21 অবধি বামফ্রন্টের যিনি ক্যান্ডিডেট ছিলেন, তিনি তো এখানে জয়ী হয়েছেন। তারপর 21 থেকে লাস্ট যে ইলেকশনটা, সেটা তোমাদের এখানে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়। তাহলে কি 16 থেকে 21 বা 11 থেকে 21 এই সময় কি কাজ হয়নি? হ্যাঁ, অবশ্যই হয়েছে। এমএলএ কোটায় যা কিছু হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা একটা বেহাল অবস্থা। এখানেও একটু বলতে হয় যে এই উত্তর কেন্দ্রে একটা সময় এখানকার মানুষ, তিনি জন্মসূত্রে এখন কুচবিহারে থাকেন, তারিণী রায় রাজ্যসভার এমপি ছিলেন। তিনি কিছু অ্যাম্বুলেন্স দিয়েছে, সেই অ্যাম্বুলেন্সগুলো আজও শহরের বুকে ছুটছে। কারণ সেই অ্যাম্বুলেন্সগুলো হয় কোথাও ক্লাবের অধীনে আছে, কোথাও কোনো সংস্থার অধীনে আছে। 16 সালে এখানকার বামপন্থী এমএলএ জেতার পরে এখানে পাশের গ্রাম পঞ্চায়েতে একটা অ্যাম্বুলেন্স দিল। সেখানকার মানুষ পরিষেবা পেত খুব কম টাকায়, কম খরচে। তারা আলিপুরদুয়ার হোক, কুচবিহার হোক, ডাক্তার দেখাতে গেলে, হসপিটালে ভর্তি করতে গেলে ছুটতো অ্যাম্বুলেন্সটা। এখন মুড়ির টিন হয়ে পড়ে আছে, কারণ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে টায়ার থেকে ইঞ্জিন সব কিছু লুটে পুটে খেল।
মানে অথচ 16 সালের আগে, অনেক আগে, টার্নি রায়ের দেওয়া অ্যাম্বুলেন্স আজও শহরের বুকে ছুটছে। তার মানে ক্লাব সুরক্ষা করতে পেরেছে আর পঞ্চায়েত সুরক্ষা করতে পারেনি। গ্রাম পঞ্চায়েত তো হলো তৃণমূলের চোরেদের একটা আঁকড়া, যে কোনটা মেরে কোনটা খাবো। আমার সঙ্গে চলুন, এখান থেকে 20-25 মিনিট লাগবে যেতে। গ্রাম পঞ্চায়েতের সামনে পড়ে আছে, 4টা চাকা নেই, ইঞ্জিন নেই, শুধু মুড়ির টিনটা পড়ে আছে। তাহলে বলবেন আপনি যে এখানে উন্নয়নের জন্য বামপন্থীরা ভাবেনি? করেছে, আর এরা ধ্বংস করেছে। এখানে একটা পার্ক, চিলড্রেন পার্ক, খোলটা ইকো পার্ক হলো, টয় ট্রেন আসলো, এখানে বাচ্চারা যেত, হরিণ নিয়ে আসলো, 3 জাতের প্রজাতির হরিণ। টয় ট্রেনের ওই লাইনের পাতি খুঁজে পাবেন না। এই টয় ট্রেনটা এসেছিল কোন সময়, কাদের সময়? আমাদের সময়, আচ্ছা। 2007-08। আর তারপর আগামীর পর ট্রেনের লাইন সরে গেছে অন্য জায়গায়। ট্রেনের লাইনই নেই, ওটা মেরে খেয়ে ফেলছে। হ্যাঁ, আমরা এখানে বলে ভাঙড়িতে বিক্রি করছে, ইঞ্জিনটা নেই। হরিণগুলোকে তুললো এখান থেকে, এখানকার মানুষ বাধা দিল যে আমাদের এখানকার হরিণ কেন বাইরে যাবে। তারপরেও কিছুটা নিয়ে গেল, আর কয়েকটাকে রেখেছে। কোথায় গেল, কি করলো, জবাব দিতে পারে না। 1 টাকা এখানে বনমন্ত্রী ছিল বামপন্থীদের, তিনি করেছেন এটা। সরকার পড়ে যাওয়ার পরে তৃণমূলের 2 জন কুচবিহারে বনমন্ত্রী হয়েছে। একজন বনমন্ত্রী বলতে পারবে না যে কুচবিহার উত্তরে একটা পার্ক আছে, যে পার্কে আমি 1 টাকা বরাদ্দ করেছি, দেখাতে পারবে না। স্বাস্থ্য ব্যবস্থার কথায় যদি আসি, এখানে একটা ক্যান্সার সেন্টার আছে। ক্যান্সার এখন সবথেকে ভয়ঙ্কর একটা হচ্ছে। এখানকার মানুষ কেমো পেত, এখন যাও হাল দেখো, জেডি হসপিটাল। এখানে যক্ষা রুগী প্রচুর ছিল একটা সময়, সেইগুলোকে এটা করা হয়েছে। আমরা মেডিকেল হাব করার কথা বলছি। এখানে কত রকম অনেকগুলো জাতিগোষ্ঠী আছে। এই যে এতগুলো প্রজাতি, মানে আলাদা আলাদা জনগোষ্ঠীর মানুষ, তাদের কাছে তোমার মানে সেখানে প্রণয়ের যে সূত্র বাঁধার চেষ্টা, সেটা কিভাবে তুমি করছো? দেখো, জনগোষ্ঠী অনেকগুলো হতে পারে, কিন্তু সবার খিদার জ্বালা। এখানে রাজবংশী, কামতাপুরী, আদিবাসী, সাঁওতাল, নস্য শেখ, মুসলমান, ঠিক আছে, অনেকে আছে, এবং বাঙালিও আছে। এই যে প্রত্যেকটা জনগোষ্ঠীর কথা বললে তুমি, ঠিক খিদের জ্বালা কিন্তু সবার এক, কারো আলাদা নয়। তাদেরকে আমি বাঁধতে চাচ্ছি যে এই রুটি রুজির সংগ্রাম, খিদের জ্বালা, পেটের টান, একে তো কোথাও গিয়ে আমাদেরকে আমাদের হক অধিকার ছিনিয়ে আনতে হবে লড়াই করেই। সেই লড়াই কোনো একটা জনগোষ্ঠীর নাম করে কিছু সুবিধাবাদী প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, সেগুলো দিয়ে নয়। এমন একটা জায়গা তৈরি করতে হবে যেখানে সবার কথা একযোগে আলোচনা হবে, কথা উঠবে। যে কৃষকটা নস্য শেখ মুসলিম, ঠিক আছে, তার কথা, সে 20 বিঘা আলু করেছে, তার জ্বালা, এবং যে রাজবংশী বা কামতাপুরী যে আছে, সে 5 বিঘা করেছে, তার জ্বালা, একই জ্বালা। কিন্তু এই দুটোকে আনতে গেলে যে ফসলের দাম, রুটি রুজির সংগ্রাম, সেই বাড়ির ছেলেমেয়েটার কর্মসংস্থান, সেই বাড়ির ছেলেমেয়েটার পড়াশুনো, সেই বাড়ির যে কোনো ব্যক্তির অসুস্থ হলে স্বাস্থ্যের জন্য কোথায় যাবে তারা, প্রথম কাজ হওয়া উচিত, বা আমার ভাবনা, যদি এখানকার করবেই এখানকার মানুষ আশীর্বাদ, বিধানসভায় গেলে প্রথম টার্গেট হচ্ছে হলো গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর যে বেহাল দশা, সেগুলোকে ঠিকঠাক করা। উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তার নিয়ে আসা, প্রয়োজনীয় ওষুধপত্র
সেখানে রাখা, যেন ছোটো মোটো কোনো রোগব্যাধির কারণেই তাকে শহরে কোনো বড় হসপিটালে বা নার্সিংহোমে ছুটতে না হয়। তোমার তো যে তোমার যে পরিসর বা তোমার যে জায়গা, তাতে তো বোধহয় কোনো শহর নেই, সবকটাই গ্রাম পঞ্চায়েত। সব কটাই গ্রাম পঞ্চায়েত, শহর নেই। যে কারণেই বললাম যে বর্ষার দিনে এখানে একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে হলো পোকামাকড়ের আক্রমণ। বর্ষার জল যেখানে সেখানে ঢুকে যাচ্ছে, বিশেষ করে সাপের কামড়। উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে সাপের ছোবল খেলে সেখানে যেন সেই ভ্যাকসিন বা ওষুধটা পাওয়া যায়, তার ব্যবস্থা করতে হবে। না হলে এখান থেকে গাড়ি ঘোড়া নেই, এখানে একজনকে সাপে ছোবল মারলো, তাকে নিয়ে শহরে যেতে যেতেই সময় চলে যাচ্ছে। গাড়ি ডাকো, হ্যাঁ, তারপরে শহরে যাও, এটা মারাত্মক সমস্যা। এখানে যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেগুলোতে যদি এই প্রয়োজনীয় ওষুধপত্রগুলো থাকে, তাহলে তো মানুষকে আর শহরমুখী হতে হবে না। তুমি চাইছো না যে এখানে একটা স্বাস্থ্যের জন্য না একটা শহরের পরিকাঠামোকে এখানে গড়ে তোলার চেষ্টা করবে? মানে শহর আমি বলছি না, গ্রাম বাঁচিয়েই তার মধ্যে শহরের যে ফেসিলিটিসগুলো আমরা পাই সেগুলো কি এখানে আনার চেষ্টা করবে তুমি? মানে একটা বড় হাসপাতাল। অবশ্যই অবশ্যই, আমরা তো বলছি এই জেডি হসপিটাল, সেটাকে মেডিকেল হাব করার কথা বলছি। এখানেই যক্ষা রোগের বা কফ পরীক্ষা হতো। এখানে উত্তরের মানুষ সবাই, যার একটু কাশি ফাঁসি বেশি হয়ে গেলো, এখানে যক্ষা রুগী বেশি, ঠিক আছে, তা পরের দিনই পাশের বাড়ির লোক এসে বলে চল তোকে জেডি নিয়ে যাই, কফটা পরীক্ষা করে আয়। সেখানে গিয়ে দেখবে যে এখানকার মানুষ টিবি রোগে আক্রান্ত, তারা ওখানে থেকে চিকিৎসা নিচ্ছে, ঠিক আছে। একটা সময় ছিল এই, সেটাকে যদি মেডিকেল হাব করে দেওয়া যায় তাহলে তো ফ্যাসিলিটি শহরের মতোই হচ্ছে। পুন্ডিবাড়ি গ্রামীণ হাসপাতাল, ডাক্তার নেই, সপ্তাহে 2 দিন 3 দিন পাওয়া যায়, তারপরে আর নেই। তাহলে সেখানে যদি প্রতিনিয়ত ডাক্তার বসানো যায় তাহলে সেখানে পরিষেবা পাওয়া যাবে। তাহলে আমাকে আর ছোট কোনো কারণে বড় কোনো হসপিটালে যেতে হবে না, সমাধান এখানেই হবে। এই তো সবুজ মাঠ, এত কিছু, এখানে শহরে কলতান নেই, অত চেঁচামেচি নেই। কলতন পানিহাটিতে, কলতান পানিহাটিতে এখানে কি মনে হচ্ছে মানুষের অবস্থা ব্যবস্থা? 13টা গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা, অধিকাংশ কৃষক। মানুষের প্রতিদিনের মাঠের আলপথের যে লড়াই, ফসলের দাম, রাসায়নিক সারে কালোবাজারি, শস্য বিমা, কৃষকদের সুরক্ষা উঠে আসছে। প্রতিদিন মানুষ বলছে অভাব অভিযোগের কথা। এখানে একটা অংশের মানুষ ইটভাটায় কাজ করে, একটা অংশের মানুষ, আমরা এখন যে জায়গায় আছি তার থেকে 5 কিলোমিটার দূরে গেলে প্রতিদিন সেখানকার মানুষের বাড়িতে কাজ করবার জন্য হয় আলিপুরদুয়ার শহরে নয় কুচবিহার শহরে যাচ্ছে। আচ্ছা, কালকে আমি দেখছিলাম এই জায়গায় প্রচুর জায়গাতে তোমাদের আলু চাষ, এবং তাই সেই আলু পড়ে আছে, নষ্ট হয়েছে, সেটা কারণটা কি? এবারে চোখে দেখা যায় এরকম অবস্থা কৃষকদের। 1 বিঘা আলু চাষ করতে 25-30 হাজার টাকা খরচা হচ্ছে। যে সময়টা কৃষকরা মাঠে আলু চাষ করবে সেই সময়টাতে রাসায়নিক সারের ব্যাপক অংশের কালোবাজারি হয়। ধরে নাও 10-26 বাজার মূল্য যদি 30 টাকা হয়ে থাকে, সেই সময় ফার্টিলাইজারগুলো মাল দিচ্ছে না বা পাচ্ছে না মহাজনের কাছ থেকে। 10 দিন 12 দিন পরে তারা আবার নিজেরাই বলছে যে পাওয়া যাবে, কিন্তু সেই 30 টাকা 10-26কে 46 টাকা দিয়ে কিনতে হবে তোমাকে। একটা অধিক মূল্য দিয়ে রাসায়নিক সার কিনবে, কেনার পরে আলু চাষ হলো, ফসলটা যখন উঠবে সেই সময় আমাদের মানে উত্তরবঙ্গের যে আবহাওয়া, তাতে এখন যা দেখা যাচ্ছে আবহাওয়া ভারসাম্য হারাচ্ছে, পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। কখন শিলাবৃষ্টি, কখন ঝড়, কখন বৃষ্টি ঠিক থাকছে না। প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হলো, বৃষ্টি হলো, আলু ক্ষেত জলের তলায় চলে গেল। যে আলু শিলাবৃষ্টির হলো, এই আলু তুললে পচে যাবে, জলের মধ্যে ভিতর থেকে তুললে পচে যাবে। যে কৃষক এই আলু তুলতে পারলো, তারা প্যাকেট কি করে করবে? তাকে তো রাখতে হবে কোথাও।
সেই প্যাকেটের দাম আলুর দামের থেকে বেশি। যে প্যাকেট 60 টাকা 8 টাকা দামে প্রতি বছর কেনে, এবার সেই প্যাকেটের দাম 30 থেকে 46 টাকা অবধি। মানে যেখানে যেমন যার কাছে পাচ্ছে নিচ্ছে। মানুষ নিজেদের রুটি রুজির যে সংগ্রাম বা যেটা দিয়ে তারা সারা বছরের খাবার যোগান দেয়, সেই জিনিস মানুষ ঘরে তুলতে পারলো না, ফসল ঘরে তুলতে পারলো না। এটা কি আছে যেটা রাজ্য সরকার যেটা দিয়েছে কৃষি বন্ধু বা এরকম একটা কিছু সম্ভবত, সেটাতেও কি তাদের কাছে পৌঁছচ্ছে? কৃষক বন্ধু কৃষক বন্ধু দেওয়া হচ্ছে। এবার কৃষক বন্ধু দেওয়াই সমাধান? আমরা বামপন্থীরা বরাবরই বলছি 14 টাকা দামে আলু সরকারকে কিনতে হবে। বামপন্থ জামানায় আমিও কৃষক পরিবারের সন্তান, আমি দেখতাম বাবারা বিক্রি করতো, সেই সময় সরকার যা ধার্য রেট ঠিক করতো বিক্রি হতো। পশ্চিমবঙ্গ সরকার আলু 9.5 টাকা দামে কেনার কথা ঘোষণা করেছে। আমার বিধানসভায় 13টা গ্রাম পঞ্চায়েত, কুচবিহারের সব থেকে বেশি আলু উৎপাদন হয়। আপনি একটা গ্রাম পঞ্চায়েতে দেখাতে পারবেন যে 9.5 টাকা দামে আলু কেনা হচ্ছে ঘোষণা হিসাবে? মানে সেটা শেষ অবধি পৌঁছচ্ছে না, কিনছে না সরকার। যদি 9.5 টাকা দামেও কিনতো আলু, তাহলে তো মাঠে এভাবে আলু পড়ে থাকতো না, রাস্তার ধারে এভাবে পড়ে থাকতো না। গতকাল এবং আজকে কুচবিহারের মানুষ প্রায় 15-20 দিন পরে সূর্যের দেখা পেয়েছে। প্রতিদিন ঝড় বৃষ্টি মেঘলা আকাশ থাকছে। এই সূর্যের যা তাপ, তাতে আর 1-2 দিন গেলে গ্রামগুলোতে ঢোকা যাবে না। আলুর পচবে আস্তে আস্তে, দুর্গন্ধে থাকা যাবে না। এই আলু যেখানে বিঘার পর বিঘা আলু তোলা হলো না, এটাতে কদিন পরে ধান চাষ হবে, সেই চাষটা আর ভালো হবে না। মানে এরপর ধান কি, এই যে আলু পড়ে রইলো, হ্যাঁ, সেখান থেকে কি আর ধান চাষ সম্ভব? সেই ধান চাষ যেখানে আলু পুরোপুরি আছে সেখানে আর ধান ভালো হবে না, ফসল ভালো উঠবে না। আচ্ছা, হ্যাঁ, তাহলে মানুষ সারা বছরের যে খাওয়ার ভাতের যোগান, হ্যাঁ, আমার পরিবার বা আমার মতো আরো 5 জনের পরিবার, কৃষক পরিবার, যারা জমিতে মূলত সারা বছরের চাল ধান ওখান থেকে নেয়, যে সারা বছর তারা নিশ্চিন্তে থাকে যে আমার ভাতের সমস্যা হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যদি দেখা যায় যে ধান চাষটা যদি না হয়, তাহলে খাবে কি মানুষগুলো? মানে আলুটাও নষ্ট হলো এবং ধানটাও ফসল কমবে। সেখানে তোমার প্রতিশ্রুতি কি, বা তুমি কি ধরনের জিনিস চাইছো যে তোমাকে মানুষ যদি ভোট দেয়, এই ধরনের ঘটনা ঘটলে তুমি কি করতে চাইবে সেই সময়, বা তোমরা বামপন্থীরা কি করতে চাও সেই সময়? আমাদের পরিষ্কার কথা, কৃষকের সুরক্ষা লাগবে, শস্য বীমা লাগবে, যে কোনো ফসল সিজন ওয়াইজ, এখানে সিজন ওয়াইজ ফসল ওঠে। আমাদের উত্তরে যেমন আলু চাষ ধান চাষ হয়, ঠিক একইভাবে আমার পরের দিকে যদি চলে যাও, দক্ষিণের দিকে চলে যাও, সীতাই, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, এখানে তামাক উৎপাদন হয়, তামাক চাষ। তামাক সঙ্গে একটা বড় অংশের মানসাই নদীর তীরে তরমুজের চাষ হয়। গোটা পশ্চিমবঙ্গে সবথেকে ভালো মানের তরমুজ এখানে উৎপাদন হয়। আর তামাক উৎপাদনে তো মানে রাজ্যের সেরা হচ্ছে হলো কুচবিহার। তামাকের উপর জিএসটি লাগিয়েছে, চলছে, বাজারে মূল্য পাচ্ছে না। সিগারেটের দাম, যে তামাকের পাতা দিয়ে সিগারেট তৈরি করবে, যে তামাকের পাতা দিয়ে অন্য জিনিস তৈরি হয়, সেগুলোতে দাম বাড়িয়ে দিচ্ছে সরকার। আর এই দিকে যে কৃষক তামাকটা উৎপাদন করলো, সে দাম পাবে না। যে জিএসটির দাম তাদের কাছে তো ঢোকে না নিশ্চয়ই। তামাক বিক্রি করতে গেলে যে জিএসটি নেয়, সেটা মহাজনেরা কেটে তারপরে নেয়। কি করে চলবে? এই যে তোমার যে জায়গা, এবং এখানে আরেকটা বিষয় অনেক সময় খবর পাওয়া যায়, সেটা হচ্ছে গুন্ডামির কথা। শাসক
দের গুন্ডামি বা বাহিক বাহিনী বা এই জাতীয় যাই বলো, সেখানে তোমার মতো একজন ইয়াং ক্যান্ডিডেট, তোমার কি মনে হয় এটাকে আটকানো যাবে বা আটকাতে পারবে? কিভাবে তুমি আটকাতে চাও? 2018 সাল প্রথম পঞ্চায়েত নির্বাচনে ভোট দেব আশা করে গেছিলাম, ভোটটা দিতে পারিনি। বয়সটা কম ছিল আরো। সেই সময় আমরা আমার বয়সী ছেলে যারা ছিল তারা কিন্তু মোকাবিলা করেছি। ছাপ্পা দিতে যে গাড়িটা এসেছিল এবং ইলেকশনের যে গাড়িটা এসেছিল, আমাদের ওদের কাছে রিভলভার, বন্দুক আর আমাদের কাছে পাথর বাটুল মোকাবিলা করে দিছিলাম। কাজেই সেই জিনিস যদি গ্রামে ঐক্যবদ্ধ হয়ে নামা যায় তাহলে ছাপ্পা বাহিনীকে রুখে দেওয়া যায়। গুন্ডামি 16 সালে নির্বাচনে আমাদের পরাজয়ের পরে মানে বাকি জায়গায় তো এখানে ফাইন নেয় যে তুমি সিপিএম করতে বামপন্থীদের সমর্থন করেছিলে, নির্বাচনে হেরে গেছো, তোমাকে 60,000 টাকা দিতে হবে। হ্যাঁ, এই আশা নিয়ে আমার বাড়িতেও যায়, এরা 60,000 টাকা দাবি করে, 60 পয়সা দেয়নি, আছি তো টিকে। সেই ধক কি সবার আছে মানুষের এখানকার? তৈরি হচ্ছে। কুচবিহার উত্তর তৃণমূল কংগ্রেস কোনোদিন জিততে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। 23-এ নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে কিছুটা মানুষ বুঝতে পারলো যে ছাপ্পা কিভাবে করতে আসে, কিভাবে মোকাবিলা করতে হবে, পাশের গ্রামে কি করে মোকাবিলা করলো বুঝে গেল। 23-এ কিন্তু এখানে আমরা অনেক কটা গ্রাম জিতে গেলাম, কারণ মোকাবিলা করার সেই ক্ষমতা বা কৌশল মানুষ বুঝতে পারলো। বাড়ির মহিলারা বেরিয়ে আসছে, যা আছে তাদের হাতে অস্ত্র, সেই অস্ত্র নিয়ে যেখানে যেখানে মোকাবিলা করা গেল সেখানে ভোট হলো, আমরা জিতলাম কয়েকটা আসন। আর কিছু জায়গায় আমরা পারিনি, এটা ঠিক, কিন্তু এবারের যা মেজাজ তাতে প্রতিটা পাড়ায় খবর নিয়ে দেখবেন মানুষ তৈরি হচ্ছে যে আর যাই হোক ছাপ্পা দিতে আসলে গাছে বেঁধে রাখা হবে, তার ব্যবস্থা মানুষ তৈরি করছে। আমার বাড়ি মরিচবাড়ি, বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী কাস্তিহাতুর তারা কাজ করছেন, করেন। এখানে রাজনৈতিক আলোচনা করব না, খালি দুটো কথা বলবো। এক, আমার মতো বয়সের ছেলে মেয়ে আপনাদের প্রত্যেকের ঘরেই আছে, দুটো ফুল মিলে আমাদের জীবনগুলো শেষ করে দিল। তৃণমূল বিজেপি যদি চলতে থাকে তাহলে আমাদের ছোট ছোট ভাই বোনদেরও জীবন শেষ হয়ে যাবে, কিচ্ছু নেই। এই যে জিনিস তুলতেছেন আলু, এই আলু চাষ আমার বাড়িতেও করে, কৃষক পরিবার, যন্ত্রণা বুঝি। আলুর থেকে বস্তার দাম বেশি, এমন একটা অবস্থা। কাজেই ফসলের ন্যায্য দাম, কৃষকের কথা কেউ কোথাও বলে না, শুধু নিজেরটা করে বলে যায়। কাজেই চিন্তাভাবনা করবেন, যদি আপনাদের সকলের আশীর্বাদ পাই, বিধানসভায় যাই, তাহলে প্রথম কথা হবে কুচবিহার উত্তরে কৃষকের স্বার্থে ফসলের ন্যায্য দাম, রাসায়নিক সারে কালোবাজারির কথা আলোচনা করব এবং যতটা পারবো এর সমাধানের পথ খুঁজব। তোমার এখানে মূল যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটা যতদূর মনে হয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্যা এবং ভাঙন। আমরা যখন শেষ বছরের দুর্গাপুজোর সময় আমার খুবই মনে আছে, কলকাতা শহর বা শহরের মানুষজনের একদিকে কার্নিভাল চলেছে পুজোর, আরেকদিকে উত্তরবঙ্গের মানুষের কাছে ভেসে যাচ্ছে, যেটা নিয়ে সবসময় সবথেকে বেশি আলোচনা হয়ে উঠেছিল। এখানে তোমার কি মনে হয় যে এইখানেতে বন্যা পীড়িত মানুষ এবং ভাঙন, সেটা নিয়ে তোমার কি কাজ বা তুমি কি করতে চাইছো? অবশ্যই বন্যা নিয়ে কাজ কি, বাঁধ তৈরি করতে হবে। তো এখানে কতগুলো নদী? এখানে নদী, বড় নদী যেগুলো সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এখানকার মানুষের, সেটা হচ্ছিল মধুপুর, হরিপুরে তোর্সার একটা ব্যাপক ভাঙন, সেটাই চলে যায় রাজারহাট, টাকাগাছ, খাগড়াবাড়ির কিছুটা অংশ, কারিশাল, সেটাতে বন্যার ভাঙন, বন্যার জল যখন তখন ঢুকে যায়। আর একদিকে কালজানি,
গদাধর, ঘরঘরিয়া, এই নদীগুলো যে আছে, এই নদীগুলো মূলত আলিপুরদুয়ার হয়ে কুচবিহারে ঢুকছে। ভয়ের কারণ হয়ে যায় উত্তরের মানুষের ক্ষেত্রে যে যখন তখন এখানে হরপা বানের একটা প্রভাব আছে। দ্বিতীয় আরেকটা ভয়ঙ্কর জিনিস, রাত্রেবেলা মানুষ ঘুমোচ্ছে, ভয়ে থাকে যে ভুটানের জল চলে আসে নাকি। কারণ কেন্দ্রের শেষ যে বর্ডার, তারপরে আলিপুরদুয়ার শুরু, সেখান থেকে ঘন্টাখানিকের রাস্তা ভুটান। যখন তখন জল চলে আসছে, মানুষ ভেসে যাচ্ছে। এর যে এই যে বললে কার্নিভালের আগে দুর্গাপুজোর সময় সবটা ভেসে গেল, এর মূল কারণ হলো বালি পাচার। লাগামহীনভাবে নদী থেকে বালি তোলা হচ্ছে, যার কোনো সরকারি ব্যবস্থা নয়। একদম তৃণমূলের যারা বালি মাফিয়া, তারা তাদের নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করছে, বালি নিয়ে যাচ্ছে। অবশ্যই বাঁধগুলোকে ঠিকঠাক করতে হবে। বাঁধের ব্যবস্থা যদি ঠিকঠাক থাকে তাহলে গ্রাম ভাঙবে না, গ্রাম ভাসবে না। এই যে বাঁধের পরিকল্পনা, বাঁধ তৈরি করা, একটা তিস্তা ব্যারেজ হয়েছিল সম্ভবত বামফ্রন্ট সরকারের সময়ই সম্ভবত ছিল, কি তার আগে হয়েছিল, যা মেনটেন হয়ে চলে। তার পরবর্তী সময়ে এই যে ছোট ছোট নদী, বাংলার তো একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নদীমাতৃক দেশ, এবং নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে প্রচুর নদী আছে যেগুলো পাহাড় থেকে, মানে এখানে সামনেই বোধহয় জয়ন্তী নদী আছে, জয়ন্তী সামনে, খুবই সামনে। তোমার ওটা বর্ডার চিলাপাতা তো থাকলো উত্তর পশ্চিম দিকে আমার কেন্দ্রের। তোমার কেন্দ্রের মধ্যেই পড়ছে চিলাপাতা নাকি ওটা আলিপুরদুয়ার পড়ছে? আচ্ছা। আর জয়ন্তীটা পড়লো হলো আমার কেন্দ্রের ঠিক উত্তর দিকে, মানে জয়ন্তীটাও বর্ডার। হ্যাঁ, ওই মানে 30-40 মিনিটের রাস্তা আর কি। এই যে বর্ষার সময় একটা আমরা দেখেছি অনেক সময় যে জয়ন্তী নদীর বর্ষার সময় বিভৎস, অথচ শীতকালে কি সুন্দর তার রূপ। এই যে বর্ষা, এই যে গেল বন্যাতে একদিকে জল ঢুকছে, মানুষের ঘর ভাঙছে, ঠিক আছে, কোথায় যাবে তার ঠিক নেই। আর একদিকে জলদাপাড়া, চিলাপাতার থেকে বন্য জীবজন্তুরা ভেসে আসছে, ভেসে এসে তারাও তাদের প্রাণ বাঁচানোর তাগিদে লোকালয়ে মানুষের বাড়িতে ঢুকছে, মানুষকে গুঁতোচ্ছে, মেরে ফেলছে। আমার কেন্দ্রের ঠিক পাশেই পুন্ডি বাড়িতে বন্য শুয়োরের ইয়েতে মারা গেছে মানুষ। তো এগুলো তো ব্যবস্থা দেখার কথা কাদের? বন্য জীবজন্তুর। বন কেটে ছাপা করে দিল, কিচ্ছু নেই বন, খাদ্য সংকট দেখা দিচ্ছে। মানে কাঠ পাচারটাও কি এখানকার? হ্যাঁ, মূল একটা আচ্ছা, জীবজন্তুরা খাবে কি? বাইশান খাবে কি? খাওয়ার পাচ্ছে না, চলে আসছে লোকালয়ে খাওয়ারের সন্ধানে। এসে এখানে লোকালয়ে মানুষের কাছে কি করছে? যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা মানুষ এখানে, উত্তরের মানুষ সকালবেলা মর্নিং ওয়াকে বেরোয় না, বাচ্চা কাচ্চাকে বাড়ির থেকে বেরোতে দেয় না। ঘন কুয়াশায় কখন জীবজন্তু চলে আসে সেটা একটা, হাতি না চিতাবাঘ? সবই, হাতি চলে আসে, বাইশান চলে আসে, কখনো কখনো চিতা চলে আসে। এটা একটা মারাত্মক সমস্যা। এবার আমার কেন্দ্রে কালকে রাতেও ছিলে আমার সঙ্গে অনেকটা সময়, এই কেন্দ্রের রাস্তাঘাটে কোথাও আলো পেয়েছো? না, পুরোটাই রাস্তাই তো আমরা দেখেছি অনেকটাই অন্ধকার। তো পথবাতি কোথায়? পরিষেবা পাবে না মানুষ। রাত্রেবেলা একজন মানুষ, আমরা বলি রাতের বেলা মেয়েরা সুরক্ষিতভাবে রাস্তায় বেরোবে, বামপন্থ সরকারের আমলে বেরোতে পারত, এখন সেই ব্যবস্থা নেই। কিন্তু এখানে তো মানে মেয়ের কথা কি বলবো, যে কোনো মানুষই রাত্রে বেরোতে ভয় পায়, যে কখন কি হবে। অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, তার মধ্য দিয়ে যেতে হচ্ছে। সমস্যা এটাও একটা, যে পথবাতির ব্যবস্থা করতে হবে, আলোর ব্যবস্থা করতে হবে। কারণ বহু রাস্তা, অনেকটা করে রাস্তা আমরা দেখেছি। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের পুরোটা, আমি
বানেশ্বর, হুম। বাজারে আশেপাশে তুমি আলো পাবে, পুন্ডিবাড়ি বাজারের আশেপাশে পাবে, খাগড়াবাড়িতে পাবে। এই 3টা ছাড়া কুচবিহার উত্তরে কোনো জায়গাতেই এই ব্যবস্থা তুমি দেখাতে পারবে না। সব থেকে শেষ প্রশ্নে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে এখানে বা গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে যে বিষয়টা সব থেকে বেশি আলোচ্য, এসআইআর। এখানেও বহু মানুষের নাম বাদ গেছে। আমি দেখছি অনেকেই তোমার কাছে আসছে, তোমাদের কাছে আসছে এবং তারা বলছে তাদের নাম বাদ গেছে। এই যে এসআইআর, এবং তোমরা বারবার বলছো যে আগে ভোটাধিকার হবে তারপর ভোট হবে, এটা তোমাদের মূল বক্তব্য। এই যে মানুষের ভোটাধিকার তুলে নেওয়া, ছিঁড়ে নেওয়া, কেড়ে নেওয়া, এটা নিয়ে তুমি কি বলবে? খেলোয়াড় যদি না থাকে খেলা কি হবে? খেলার কোনো মানে নেই। প্লেয়ার যদি না থাকে, ভোটার যদি না থাকে, তাহলে এই ভোটের মানে কি? আমরা প্রথম থেকে বলছি ভুতুরে ভোটার, মৃত ভোটার, ভুয়ো ভোটার, এদেরকে বাদ দিতে হবে। কিন্তু বাদ দেওয়া হলো সাধারণ মানুষের নাম, খেটে খাওয়া মানুষের নাম, গরিব অংশের মানুষের নাম, রাজবংশী সমাজের মানুষের নাম, নস্য শেখ মুসলমান বাড়ির নাম বাদ দেওয়া হলো, আদিবাসী মানুষের নাম বাদ দেওয়া হলো, একটা বড় অংশের বাঙালি মানুষের নাম। ঠিক আছে, পরিষ্কার কথা, ভোটার না থাকলে এই ভোট হবে না। 1, 2, তারা যদি অবৈধ হয়ে থাকে তাহলে তারা 24-এ যে ভোটে নরেন্দ্র মোদীকে নির্বাচিত করলো, 21-এ মমতা ব্যানার্জিকে নির্বাচিত করলো, তাহলে তারাও অবৈধ। নির্বাচন কমিশনকে ক্লিয়ার করতে হবে যে হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী 24 সালে নির্বাচিত হয়েছে যে মানুষের ভোট নিয়ে, তারা যদি অবৈধ হয়ে থাকে তাহলে দেশের প্রধানমন্ত্রীও অবৈধ। একইভাবে 2021-এ যদি মানুষ ভোট দিয়েছে, সে যদি রাজ্যের ক্ষেত্রে হয় তাহলে মমতা ব্যানার্জিও অবৈধ, মুখ্যমন্ত্রী অবৈধ। মমতা ব্যানার্জি তো এসআইআর নিয়ে স্বরূপ, পুরোটা পরিকল্পনা মাফিক করা হচ্ছে। আরএসএস প্ল্যান করছে, বিজেপি আর তৃণমূল সহযোগিতা করছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তাই তুমি বোঝানোর চেষ্টা করছো যে এটা তৃণমূল এবং বিজেপি একই সাথে প্রায় তৈরি একখানা জিনিস, যে তোমরা যে সেটিং তত্ত্বের কথা বলো সেই সেটিং তত্ত্বই এখানে আসছে। আমি কি বোঝাবো? আমি তো কালকে থেকে আজকে পর্যন্ত যতগুলো জায়গায় এই ধরনের সমস্যার কথা উঠে আসলো, মানুষ বলছে যে ঘটনা হচ্ছে হলো তৃণমূল বিজেপি এই চক্রান্তের শিকার হলাম আমরা। মানুষ বুঝে গেছে, আমরা তো বলছি, বোঝাচ্ছি। মানুষের অংশের মানুষ, সাধারণ মানুষ এসে বলছে যে এটা চক্রান্ত, একদম তৃণমূল এবং বিজেপি দুজনে সেটিং করে এটা করল টিকে থাকার রাজনীতি। মমতা ব্যানার্জি নিজেকে বাঁচানোর তাগিদে, ভাইপোকে বাঁচানোর তাগিদে আরএসএস যেভাবে বলছে, মমতা ব্যানার্জি সেভাবেই পশ্চিমবাংলার মাটিতে খেলছে। আমার প্রতীক চিহ্ন কাস্তিয়াতুর তারা। আপনারা আপনাদের সমস্যার কথা আমি আসার পর থেকে শুনছি, সবটা বোঝার চেষ্টা করছি। মূল সমস্যা এখানে রাস্তা, তারপরে এসআইআরে অনেকের নাম বাদ গেছে। এটা আপাতত দুটো হচ্ছে হলো মূল সমস্যা। বামফ্রন্ট সরকার ছিল, আল রাস্তা দিয়ে মাটির রাস্তা তৈরি করছে। বামফ্রন্ট চলে গেছে, সেই মাটির রাস্তা নতুন করে আর কোনোখানেও হয় নাই। তৃণমূল দেখাতে পারবে না যে এই রাস্তাটা আমরা করছি, পারবে না। টিভির পর্দায় দেখেন, আপনারা পেপারে দেখেন, তৃণমূলের নেতারা এসে আপনাদেরকে বলে বুথে বুথে 10 লাখ টাকা কিসের জন্য দেওয়া হবে? উন্নয়নের কাজের জন্য। আচ্ছা, এইটা বুথ নয়, বুথের বাইরে, তা 10 টাকার কাজ দেখাতে পারবে তৃণমূল নেতারা? পারবে? পারবে না। 10 টাকা দেখাতে পারবে না। তো কথা একটাই, আমি এখানে ভাষণবাজি করার জন্য আসি নাই। তৃণমূল যদি আসে জিজ্ঞাসা করবেন যে 10 টাকার কাজ হয়েছে, 10 লাখ টাকা ঘোষণা করছো, আমার ন্যায্য, আমার বুথের পাওনা, টাকা দাও নাই। 1, 2, আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল যে তৃণমূল যে অত্যাচার করছে, যেভাবে ছাপ্পা দিচ্ছে, এটাকে রোখা দরকার। কুচবিহার উত্তরে কোনোদিন তৃণমূল জিততে পারেনি।
তার জন্য কিছু মানুষ বলল যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে ঠেকাবে। 21-এ বিজেপিকে অনেকেই ভোট দিল, এখানকার এমএলএ বিজেপির এখন জিতলো। জেতার পরে 5 বছরে একদিনের জন্য দেখা পাইছেন? পান নাই। আচ্ছা, বিধায়ক কুচবিহার উত্তরে একটা কাজের কথা বলেন যে এই ব্রিজটা করছে বিধায়ক, এই রাস্তাটা করছে বিধায়ক, দেখাতে পারবেন? পারবেন না। আমি এতটুকু কথা দিতে পারি, সবটা করে দিতে পারবো, ওই গালগল্প করতে আসি নাই। আমি সমস্যার কথা যেখানে বলা দরকার সেখানেই বলতে যাব, যদি আপনারা আশীর্বাদ করেন। আপনারা আশীর্বাদ করেন, এখানকার রাস্তার কথা, এখানকার মানুষের কথা যেখানে বললে সমাধান হবে। এই কথাগুলো তো বাজারে বললে সমাধান হবে না, বলতে হবে বিধানসভায়। তার জন্য বিধানসভায় আমাদের লোক যেতে হবে যে আমাদের কথাগুলো বলবে। তাই হাত জোর করে আপনাদেরকে অনুরোধ যে বিধানসভায় যদি পাঠান, আপনারা আশীর্বাদ যদি করেন, তাহলে কথা দিয়ে যেতে পারি যে আপনাদের কথাগুলোই ওখানে আলোচনা করতে যাব। ধন্যবাদ প্রণয়, অনেকটা সময় তুমি আমাদের সাথে দিয়েছো তোমার প্রচারের মধ্যে থেকে। তার মধ্যে আমরা আশা করব উত্তরবঙ্গের মানুষ, কোচবিহার উত্তরের মানুষ তোমায় জয়যুক্ত করবে, এবং আবার আমরা যে বাংলা বাঁচাওয়ের কথা বলেছি সেই বাংলা বাঁচাওয়ের কথা হাঁটতে পারবো। একদম বাংলা বাঁচানোর লড়াই জোরদার হবে। ধন্যবাদ। বিধানসভার ভিতরে বাইরে। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.